সময় বহমান। সময়কে আটকে রাখার সাধ্য এই তুচ্ছ আমাদের নেই। হাসি, কান্না, ঠাট্টা, তামাশা মধ্যে দিয়ে জীবন থেকে পেরিয়ে 3 দিন। শেখ বাড়ির পরিবারের প্রাঞ্চল হয়ে উঠেছে আরুষের দাদি আয়শা শেখের আগমনে। সঙ্গে এসেছেন তার একমাত্র কন্যা সালেহা শেখ এবং নাতনি সার্থী শেখ। এখন কিছুদিন থাকবেন তারা। সব মিলে বাড়ির পরিবেশ জমজমাট। চন্দাকে মাথায় তুলে রাখছে এক প্রকারে। সবার ধারণা যে মেয়ে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে সে, ভালোবাসার যোগ্য। পচে যাওয়ার মস্তিষ্ক থেকে দুর্গন্ধযুক্ত ভাবনা ছাড়া আর কোনো চিন্তা আসার সুযোগ আছে নাকি? নেই। দৈহিক বুকে রাত নেমেছে। প্রকৃতি চারপাশে ঘিরে ধীরে ধীরে অন্ধকার তার নিভৃত চাদর বিছিয়ে দিচ্ছে। গুঞ্জরিকা মাগরিবের নামাজের পরে পালঙ্কের একপাশে চুপচাপ বসে আছে। হাঁটু জোড়া, বুক ঠাঁই পেয়েছে। মাথাটা অবিলম্ব হাঁটু জোড়া উপরে রাখা। দৃষ্টি নিবিষ্ট মেঝেতে। ওর পাশেই বসে বাদাম খাচ্ছে আরিকা। কক্ষে একটা লণ্ড জ্বলছে মৃদু আলো। সেই ঋতুতে আবছা স্পষ্ট চারপাশে। নিচে বসার ঘর থেকে ভেসে আসছে সকলের উচ্চ হাসি শব্দ। বাড়ির পুরুষেরা সন্ধ্যা লাগাত বাড়িতে ফিরে এসেছে। প্রতিদিনের মতোই গুঞ্জরিকা নিজের মধ্যকারের পরিবর্তন বেশ অনুভব করতে পারছে। আজকাল সব কিছু থেকে নিজেকে কেমন যেন গুটিয়ে নিচ্ছে। কিন্তু এটা তো হওয়া ছিল না। তবু কেন মন মস্তিষ্ক হার মেনে নিচ্ছে? গুঞ্জরিকা তো স্রেফ এই অভিশাপ শরীর জয়েনিং চলে বলে কৌশলে ওকে অভিশপ্ত করা হয়েছে। তাহলে কিসের এত ঘৃণা ওর প্রতি? কেন সবার কাছে এতটা অবহেলিত? আজ আর চোখে কোনো পানি দেখা মিলল না। কেবল এক বৃদ্ধসা জাগল সাথে। অবজ্ঞানের হাসি রেশ ছড়ালো ঠোঁটের কোণে ঘেঁষে। সেভাবে আখিজোড়া বুঝি মন মস্তিষ্কের অবহিত আলোচনা সামিল হলো গুঞ্জিকা। ভাবল অনেক কিছু এভাবে চলতে দেওয়া যায় না। যে নিজেকে ভালোবেসে না থাকে অপরজন কিভাবে ভালোবাসবে? গুঞ্জরিকা তো সাতকুলে কেউ নেই। তাই নিজেকে নিজে ভালো না বাসলে হাড় মাংসের তৈরি দেহখানা যে শীঘ্রই মনের মতো ক্ষয়ে যাবে। তখন কোথায় ঠাঁই মিলবে? সুন্দরী আনলোন থাকতে ভালোবাসা মানুষের বুকে ঠাঁই মিলছে না। তাহলে পচা শরীর নিয়ে বুঝি মিলবে? এত বড় সৌভাগ্য যে ওর নেই। এখন থেকে গুঞ্জিরা নিজেকে খুব খুব ভালোবাসবে। সবাইকে দেখিয়ে দেবে নিজেকে নিজে ভালোবাসলে আর কারো ভালোবাসা প্রয়োজন হয় না। ছোট্ট জীবনে অন্যকে বোঝানোর চেয়ে নিজেকে বোঝানোর শর্তগুলো শ্রেয়। গুঞ্জরিকা বড় একটা শ্বাস ফেলল। সযত্নে পুষে রাখা যাতনাগুলো ওই দীর্ঘ নিঃশ্বাসের সাথে সমাপ্তি টানের বৃথা প্রশ্ন মাত্র। আলোকোষে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আলমারির দিকে অগ্রসর হলো। একটা ঘের লাল টকটকে সুতি শাড়ি বের করলো। বুকে জড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিল। এটা ছিল আরুষের থেকে উপহার পাওয়া
প্রথম শাড়ি। বিয়ের বছর পূর্তিতে উপহার দিয়েছিল। গুঞ্জরিকা এই শাড়িটা পরার মন্তব্য করল। ঠিক তখনই ডেকে উঠল আরিকা, মা মা। গুঞ্জরিকা ঘাড় ঘুরিয়ে ওকে দেখল, ভ্রু তুলে জানতে চাইল কি হয়েছে, বল বাচ্চা। বাবা মা, বাবা মা। গুঞ্জরিকার কপালে ঘুটিয়ে ভাঁজের সৃষ্টি হলো। আরিকা বলার কথা বোঝার চেষ্টা করল, পর মুহূর্তের খিলখিল হেসে উঠল। সেই সুমধুর শব্দ বৃদ্ধ ঘরের চারপাশের প্রতিধ্বন্দ্বী হয়ে মিষ্টি গুঞ্জন তুলল। আরিকা মূলত শাড়িটার কথা বুঝিয়েছে, যেটা ওর বাবা মা কে উপহার দিয়েছে। নিজের অবসর সময়ে আরিকার সাথে জীবনের সুখ দুঃখের অনেক গল্প করে থাকে গুঞ্জরিকা, কিন্তু বড় কথা আরিকা সবটা মনে রেখেছে। গুঞ্জরিকা নিজের হাসি থামিয়ে বলল, ভাগ্যিস তুই ছিলি বাচ্চা, না হলে আমার কে হাসতো। কেঁদে কেঁদে নিশ্চয়ই ভাগ্যের দোষ দিতাম তখন। হা। আরিকা এত জটিল কথা বুঝল না, তবে মাথা নেড়ে মানুষের সাথে সময়ের মতোই নিশ্চয় দিল। গুঞ্জরিকা শাড়িটা বুকে জড়িয়ে ঠায় দাঁড়িয়ে রইল। স্মৃতির পাতায় উকি দিল অনেক কিছুই। সবসময় হয়তো অতীত খারাপ হয় না, কিছু সময় সুখের ও হয়। বসার ঘরে আড্ডা আসরে জমে উঠেছে, সাথে মুড়ি মুরকি এবং চা। সব মিলিয়ে বিশাল এক সভা বসেছে। সকলের আনন্দে যেন ফুরাচ্ছে না। পরিবারের সবাই উপস্থিত আছে, এমনি আরুষ উপস্থিত রয়েছে। আয়শা শেখ নিজে ডেকে এনেছেন প্রাণপ্রিয় নাতিকে। আরুষের পাশে শ্রদ্ধা বসে আছে। আয়শা শেখ শ্রদ্ধাকে নিজের সাথে জড়িয়ে রেখেছে, বারবার কপালে চুমে এঁকে দিচ্ছে। নাতবউ ওনার খুব পছন্দ হয়েছে। আড্ডার মাঝেই আসমান শেখ নিজের গুরুত্বপূর্ণ কাজে উঠে চলে গেলেন। সবাই দেখল, কিন্তু গল্পগুজব থামল না। ছেলে যেহেতু, আয়শা শেখ মুখ এগিয়ে শ্রদ্ধার কানের কাছে নিলেন। ফিসফিস করে বললেন, দাদু ভাইয়ের সাথে কিছু মিছু হয়েছে তোর নাতবউ? বাচ্চা কাচ্চা নিয়ে কিছু ভাবছ? বয়স মানুষটার নিজের কানে কম শোনেন বলে ভেবে থাকেন, অন্যরাও কম শোনে, তাই ওনার কণ্ঠস্বর বরাবরই একটু জোরে থাকে। ফিসফিস করে বলার কথাগুলো কমপক্ষে 10 হাত দূরে দাঁড়িয়ে থাকা যে কেউ অনায়াসে শুনতে পারবে। আজও তার ব্যতিক্রম হলো না। আয়শা শেখের মুখ নিঃস্থ কথাগুলো সবাই শুনে মাত্রই বসার ঘরজুড়ে পিনপন নীরবতা খেয়ে গেল। সকালের স্থির দৃষ্টি নিবিষ্ট রইল ওনার দিকে। শ্রদ্ধা তো লজ্জায় মরি মরি অবস্থা, কারো দিকে তাকানোর সাহসটুকু হলো না। লাজুক মুখ নামিয়ে বসে রইল। আরুষের কপালে গুটি সুটি করে ভাঁজের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আয়শা শেখ প্রথম বিষয়টা বুঝলেন না। ঘুরে কুঁচকে সবার দিকে চাইলেন। সবটা যখন অবলম্বন করলেন, তখন পান খাওয়ার লাল দাঁতগুলো দেখে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, সব্বার আম চাই আসো কেন? আমগোর বংশের কথা মই ভাবনা তো থেকে ভাবো, কত নাত
বউ, তাহলে আপনার আরেকটা বিয়ে দিতে দেব দাদি। এই বংশের দেখভালের দায়িত্ব তো আপনার। গম্ভীর পুরুষ নালী কণ্ঠস্বর ভাসমান হলো কক্ষের সর্বকোণে। কথাটা তামাশার ছলে নিয়ে হেসে উঠল সকলে। হাসির শব্দে মুখিয়ে হয়ে উঠল চারপাশ। আয়শা শেখ বললেন, মোর জীবন যৌবন দুইটাই শেষ দাদু ভাই। তোমাগোর এখন সময় দুই চারটা বাচ্চা লইয়া থামবা। মোর কত স্বপ্ন আছিল তোমারের লইয়া। মুই বাইসা থাকতে তোমার সন্তানের মুখ দেখবার পারবো কিনা কেঠা জানে। আরুষ অতিরিক্ত বিরক্ত এইসবে। সন্ধ্যা সেই যে চোখ নামিয়েছে আর তোলেনি। সারিতা নানির কথাতে তাল মিলিয়ে ভাবি শীঘ্রই সুখবর শুনতে চাই, কিন্তু আমরা। উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছে। অদিতি আলগোছের সামনে তাকাতেই চোখজুড়ো স্থির হয়ে এলো। চৌকাঠের ওপাশে হাসিমুখে দাঁড়িয়ে আছে গুঞ্জরিকা। শরীরে জড়ানো লাল টকটকে শাড়ি ফর্সা শরীর ভীষণ মানিয়েছে। হাঁটু সুই সুই মেনে দেওয়া, প্রাণবন্ধ পদমখানা জ্বলজ্বল করছে। অতিথি এক প্রকার চিৎকার করে উঠল, ভাবিজান, এ আমি কি দেখেছি? তুমি এখানে এসেছো? এসো এসো, ভেতরে এসো। অতিথির আগমনে উচ্চ কণ্ঠে সবাই কম বেশি চমকালো। পরক্ষণের দরজার দিকে চাইতেই বেশ খানিকটা অবাক হলো বৈকি। অরুষের কুঁচকো যাওয়া ভ্রু যুগল সমতল হয়ে এসেছে। বিরক্তি মিশ্র চোখ দুটোতে শীতলতা খেয়ে গেছে। মুগ্ধ মুখের মতো গুঞ্জরিকার দিকে তাকিয়ে আছে, অথচ গুঞ্জরিকা এসব দেখেও দেখল না। বসার ঘরে প্রবেশ করল না। প্রয়োজনে কথাটা বলল কেবল, অতিথি আমার কক্ষে আসবে, একটু প্রয়োজন ছিল তোমায়। আদিত তখনকার উঠে দাঁড়ালো। অবশ্যই ভাবিজান, চলো। গুঞ্জরিকা উঠল, ঘুরে হাঁটা ধরতে। কোন গোছরোজ হলো আয়শা শেখ বলল, কিছু কথা। কেমন বেয়াদব মাইয়া ভাবা যায়। বড়দের সম্মান করতে শেখে নাই, বাপ মায়ের দেওয়া শিক্ষা নাই। বাবা মা তুলে বলা এমন তীব্র বানে না চাইলেও গুঞ্জরিকা পদযুগল থেমে গেল, পিছু ফিরল। এক ঝলক দেখল আরুষের দিকে, দৃষ্টিতে দৃষ্টি মিলল। অথচ তাকে আজ কেন যেন পুরুষের খাতাতে ফেলতে পারল না গুঞ্জরিকা। মনটা বিষিয়ে উঠল। বার কয়েক শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে নিল। মুচকি হাসল। আয়শা শেখের দিকে তাকালো। সম্মান যত্ন স্থির করতে হয় দাদি। সম্মান অযোগ্য কাউকে সম্মান দিলে পিঁপড়া তখন নিজের পাখা বাড়তে শুরু করে। এই পরিবারের সুরক্ষায় আমি মুগ্ধ। দয়া করি মানুষ ভাতের অভাবে মরে যাক, তবুও তার এমন পরিবার জন্ম না হোক। মুখের কথাতে সম্পৃক্তি টেনে হনহনিয়ে ওখান থেকে প্রান্তসর হলো গুঞ্জরিকা। ওর পিছু পিছু অতিলও বেরিয়ে গেল কক্ষ থেকে। আজকাল অশান্তি যেন গুঞ্জরিকার পিছু ছাড়ছে না। যেদিকে যাচ্ছে সেদিকেই ঝামেলা। ও তো পেতে আছে। কি মুশকিল! তীব্র অপমান। আয়শা শেখ ভ্যাস ভ্যাস করে কেঁদে
ফেললেন। তীব্রত গলায় বাচ্চাদের মতো আরুষের কাছে বিচার দিলেন। ওই 2 পয়সার মাইয়া মরে যা নয় তাই বলল দাদু ভাই। তুমি কিছু কইবা না তারে? আরুষ চকিতে ফিরে তাকালো আয়সার শেখের দিকে। 2 পয়সার মাইয়া শব্দগুলো ছুটে চলল মস্তিষ্কের প্রতিটা নীরবে। তীব্র রাগে চোখ মুখ রক্ত হয়ে উঠল, তবু নিজেকে সংশোধন রাখল। জীবনে প্রথমবারের মতো আয়সা শেখের সাথে কঠিন গলায় কথা বলল। আপনার খতিনি তো মেয়ে, আমার স্ত্রী দাদি। তাকে কটু কথা শোনানোর দুঃসাহস কারো থাকা উচিত নয়। সে ভুল কিছু বলেনি। সে কারো থেকে অন্যতম সম্মানটুকু না পেলে অন্যকে কেন সম্মান দেবে? কলিজার টুকরো নাতির এমন কথা আয়সা শেখের কান্নার বেগ বাড়ল। কাঁদতে কাঁদতে শ্রন্দার কানে বিষ ঢাললেন এক প্রকার। ওই কালনাগিনীর হাত থেকে নিজের স্বামীর হেফাজত করতে বউ, নইলে পরে পস্তাবেতে হবে। দেখছ তোর স্বামীর ভুলানোর লাইগা ওই পোড়ামুখ লইয়া কেমন লাল টকটকে শাড়ি পরিয়াছে। সময় থাকতে আঁচল বান্ধা নে রে নাতি। বউ আরও সেসব শুনেও না শোনার ভান করলেন। বসে থেকে উঠে দাঁড়ালেন, বড় বড় পা ফেললেন ওখানে থেকে। প্রশান্ত করল, এই পরিবারের মানুষগুলো আজকাল মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রদ্ধা মানবস্তু কথাগুলো বেশ প্রভাব ফেলল। তৎক্ষণাৎ মাথা নাড়ল। অরুষ যেতেই ছোট্ট করে জবাব দিল, আচ্ছা দাদি। মধ্য নিশীথে দরজা কড়া নাড়ার শব্দে গুঞ্জরিকা তন্দ্রা হালকা হয়ে এলো। মাতুরি চোখজোড়া বুজেছিল। আগে পিছে না ভেবে শোয়া থেকে উঠে বসল। শরীরে লেপ্টে থাকা শাড়িটা ভালোভাবে জড়িয়ে পালঙ্কের থেকে নেমে দাঁড়ালো। এগিয়ে গেল 2 পায়ের দিকে। তখন ক্রম করাতে শব্দ শুনে যাচ্ছে। গুঞ্জরিকা খুব ভালোভাবে জানে এখন কে আসতে পারে। এক অসময় তীব্র নিয়ে দরজায় কপাট খুলতে নেত্র যুগল ছোট ছোট হয়ে এলো। অপরিহিত একটা অতি পরিচিত মুখ চোখের পর্দায় ভাসল। কপালের গুটি কয়ে ভাঁজের সৃষ্টি হলো। দরজার ওপাশে উষ্ঠ জোড়া হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে শ্রদ্ধা। গুঞ্জরিকা ঘুমু ঘুমু চোখে কংস গলায় জিজ্ঞাসা করল, এত রাতে এই থমথমে স্মরণ করার কারণ কি? কথা ছিল তোমার সাথে। সহজ সাবলীল জবাব শ্রদ্ধা। গুঞ্জরিকা অধর বাঁকিয়ে তাচ্ছিল্যের শব্দে হাসল, কিন্তু আমার নেই। শ্রদ্ধার মুখের হাসি বাড়ল। তোর মনে হচ্ছে না তুই সব কিছুতেই বেশি বাড়াবাড়ি করছিস? হ্যাঁ, তাহলে থেমে যাওয়া উচিত নয় কি? না, তুই নিজেকে নিজে নামাচ্ছিস গুঞ্জ। নিজের মূল্য জানা থাকলে অন্যর কাছে দামি প্রমাণ করা প্রয়োজন পড়ে না। জবাব দিয়ে শ্রদ্ধা মুখের উপর দরজাটা সজোরে বন্ধ করে দিল। গুঞ্জরিকা আকস্মিক এমন কাজে শ্রদ্ধা চমকাল। উষ্ণ হাসি মুখটা বিলীন হয়ে থমথমে হয়ে উঠল। বন্ধু দুয়ারের পানে একদৃষ্ট কিছুক্ষণ চেয়ে রইল। উল্টো ঘুরতে দেখল ওদের কক্ষের সম্মুখে আরুষ দাঁড়িয়ে আছে। অথর্পল্লব একপাশে কিঞ্চিৎ উঁচু হয়েছে।
শ্রন্দার শ্রাবণীর ঝঙ্কার তুলল। পুরুষনালী ভরাট গলায় আওয়াজ, ওর সাথে পারবে না, বৃথা চেষ্টা করছো। যখন আমরা শত চেষ্টায় অপরপক্ষকে বদলাতে পারি না, তখন নিজেরাই বদলে যায়। দিনের প্রথম প্রহর, প্রকৃতিতে এখনো আধার বিরাজমান। পক্ষীকুলের গুঞ্জর হঠাৎ আরুষের ঘুম ভেঙে গেল। আস্তে ধীরে আঁখি জোড়া মেলে তাকালো। পাশে গভীর নিদ্রায় মশগুল চন্দ্রা। দুজনের মাঝে দূরত্ব কম। মেয়েটা নিজের কাঁধা পাশে ফেলে আরুষের কাঁধার মধ্যে শুয়ে আছে। আরুষের অতপল্লব দুপাশে প্রসারিত হলো। হাসল ক্ষণ। গতরাতে 3টা অবৈধ ব্যবসা সঙ্গত হিসেবে করে ক্লান্ত থাকায় সোফায় শুয়ে হয়নি। কোনো রকম বিছানায় শরীরে শোয়াতেই ঘুম ধরা দিয়েছিল। শ্রন্দা ফর্সা তুলতুলে ঘুমন্ত মুখটা দেখতে বাচ্চার মতো লাগছে। বদলে অতএব এক মায়া স্পষ্ট। আরুষ আলগুস্তে পাশ ফিরল। ডান হাতটা উঠিয়ে চন্দার কপাল সহ গালের একপাশে সরিয়ে ছিটিয়ে থাকা চুলগুলো যত্নের সাথে সরিয়ে দিল। একদৃষ্টে কিছুক্ষণ চন্দার সিগ্ধ আনল, চেয়ে রইল। হাতটা পুনরায় উঠিয়ে গাল স্পর্শ করতে নিলেই মান সম্পট ভাসল ও গুঞ্জরিকার নিষ্পাপ মুখটা। পরপরে স্মরণ হলো গুঞ্জরিকার বলা একটা কথা, পুরুষ মানুষ সৌন্দর্যের পাগল আর মেয়ে মানুষ ভালোবাসার কাঙ্গাল। শেখ বাবু। গুঞ্জরিকা বলা সেই দিনের কথা আরুষ উচ্চ শব্দে শরীরের দুলিয়ে হেসেছিল, বুক ফুলিয়ে বলেছিল, পুরুষরা তাদের শখের নারী ব্যতীত আর কারো দিকে চোখ তুলেও তাকাবে না। অর্ধাঙ্গীর ব্যতীত সকল নারী তাদের কাছে নিষিদ্ধ পাপ থাকে। শেষ পর্যন্ত নিজের বলা কথাতে গুঞ্জরিকা নিজের লজ্জা পেয়েছিল। অথচ আজ কথার আরুষ নিজেই এক প্রকার সত্য প্রমাণিত করল। সিটকে চন্দা থেকে দূরে সরে এলো। পালঙ্ক জুড়ে ঝাঁকুনি খেলে গেল। আরিশ বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়ালো। ওভাবে বড় বড় পা ফেলে বারান্দার দিকে অগ্রসর হলো। চন্দার ঘুম ভেঙে তক্ষুনির, কিন্তু হঠাৎ কি হলো মস্তিষ্কে ঠিক ডাহর করতে পারল না। ভ্রু কুঁচকে ঘুম ঘুম চোখে বারান্দার দিকে তাকিয়ে রইল। কমলিকা পুকুর থেকে পানি এনে রাতে এঁটো বাসন পরিষ্কার করছে বাড়ির উঠোনে। সারিয়ার পাশে দাঁড়িয়ে দাঁত মাজতে দুজন সদ্যস্তুত কুঁড়েঘরে তাদের অভাবের সাথে আছে অফুরন্ত ভালোবাসা। কমলিকার মুখ লেপ্টে আছে লাজুক হাসি। সাহারিয়া আর চোখে কক্ষে দেখছে মেয়েটা। এত লজ্জা কোথায় থেকে পায় এই মেয়ে? এ পর্যায়ে নিঃসন্দেহে কমলিকের পাশ থেকে একটা মগে পানি উঠিয়ে নিল সাহারিয়া। হাত মুখ ধুয়ে মগটা যত্ন সহকারে রাখল। কমলিকার আঁচল ধরতেই মেয়েটা আঁতকে উঠল। এখানে আঁচল ধরেছে কেন? ছাড়ুন দয়া করে, মানুষ দেখলে নিন্দে করবে। সাহারিয়া এর কপালে ভাঁজের সৃষ্টি হলো। কপালে গুটি কয়ে ভাঁজের সৃষ্টি হলো। বউ আমার শাড়ির আঁচল আমার বউয়ের, তাহলে অন্যের কথা নিয়ে মাথা ব্যথা কেন করব? কমলিকা হতাশ হলো। কথায় কথায় বাড়ে। তার থেকে মানুষটা যেতে করতে চাইছে সেটা করে সরে যাক। কমলিকা আর কিছু বলল না।
নিজের কাজে মনোযোগী হলো। শাহরিয়া শাড়ির আঁচল দিয়ে হাত মুখ মুছে ওটা ছেড়ে দিল। কিছু একটা মনে পড়তেই জিজ্ঞাসা করলো, শেখ বাড়ির কি কি গিয়েছিল তুমি? ভাবির সাথে কথা হয়েছিল। এত বড় শোক কিভাবে কাটাচ্ছেন? কমলিকার কাজে ব্যস্ত, হাতটা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল, কণ্ঠস্বর স্তর শুনল, গিয়েছিলাম ভাবির উপরের সময়ের মতো ফিটফাট, কিন্তু মনের অবস্থা ভালো না। আফসোস, ওই বাড়িতে একটা মানুষ নেভি ভাবির অসুস্থ মনের যন্ত্রণা নেওয়ার জন্য। শাহেরে শুনল, তবে তৎক্ষণাৎ প্রত্যাহার করল না। চুপচাপ দাঁড়িয়ে রইল। আরুষকে তো সেই ছোট থেকেই চেনে। এত নিকৃষ্ট কাজ সে স্বেচ্ছায় কখনো করা ছেলে সে না। তবুও করেছে, কিন্তু কেন করলো? এটা সবচাইতে বড় প্রশ্ন। কমলিকা তখনও শাহরিয়ার এর দিকে তাকিয়ে আছে। হয়তো মনে শান্ত হওয়ার মতো কিছু ব্যাখ্যা শুনতে মুখে আছে। শাহরিয়া বুঝল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরুষকে আমি চিনি। ও খারাপ ছেলে নয় কমলিকা। কোথাও কোনো খাবলা হয়তো আছে। কমলিকার মাথা নেড়ে মেনে নিল। প্রাণপ্রিয় স্বামীর কথা। শাহরিয়া ঘরের দিকে এগিয়ে গেল। বাজারে যেতে হবে কমলিকা। নিজের কাজ মনোবিষম করল। হাতের কাজ শেষ করে চুলোয় রান্না বসাতে হবে। অসুস্থ শাশুড়ি নিজের ঘরে আছেন, তাকেও একবার দেখতে যেতে হবে। বসার ঘরে সকালের নাস্তা আয়োজন করা হয়েছে। আরুষ, আসমান শেখ এবং গুঞ্জরিকা ব্যতীত সকলের উপস্থিত আছে। আয়েশা শেখ, রোকেয়া শেখ এবং সালেহা শেখ পাশাপাশি বসে আছেন। আর মেয়েগুলো অন্য পাশে বসে তাদের নিজেদের মতো গল্পে মজেছে। আয়েশা শেখ একটা বিস্কুট তুলে এক কামড় খেল। চায়ের কাপ চুমুক দিয়ে রোকেয়া শেখ দিকে তাকালেন। সৌধানের দাদা, ভাইয়ের কেমনে বশ করলেন বৌমা? মই তো ভাবছিলাম তুমি পারবা না। রোকেয়া শেখ চানাচুর চিবানোর অবস্থায় উষ্ঠজোড়া বাঁকিয়ে হাসলেন। জায়গার মতো কোপ দিতে খুব পারদর্শী আমি। আমি ছোট থাকতেই আব্বা বলতো, রোকেয়া তোর তীব্র বৃদ্ধি বড়দেরও হার মানিয়ে দেয়। শাশুড়ি বৌমার কথার মাঝে ফরন কাটল সালেহা শেখ। মুখ পান তুলে চিবিয়ে বললেন, হাত মারবা না, ভাতে মারবো তাই তো ভাবি? রোকেয়া শেখের মুখে হাসি প্রলসিত হলো। একদম তাই। যাকে আমার ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না, সে যতই গুণী হোক না কেন। ওই জঞ্জল মেয়েটাকে ঠিক তাই। এবারের তীব্র সীমানার বাইরে পাঠানো না অবহিত আমার শান্তি নেই। পরপরই আড্ডায় মজলুগুল চন্দ্র হাসির মুখের দিকে তাকালেন। ঘরের লক্ষ্যে এনেছি আমি। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ভাবি যদি আপনার ঘরের লক্ষ্মী ও বন্ধু হয় তখন কি করবেন? অকপটে প্রশ্নটা করলেন সালেহা শেখ। তার মুখ কোনো কথা আটকায় না। কথাগুলো কনচোর করতে রোকেয়া শেখ থমকে গেলেন। এভাবে তো কখনো ভাবিনি। বন্ধা তো কেউ ছিল না।
মুখ ফুটে কিছু বলতে নেবে তখনই শোনা গেল গম্ভীরভাবে পুরুষনালীর গলার আওয়াজ, গুঞ্জি কোথায়? আতিথ সবাই এখানে, অথচ ও নেই কেন? কণ্ঠস্বর লক্ষ্য করে সবাই সেদিকে চাইল। চৌকাঠের সামনে আরুষ দাঁড়িয়ে আছে। আদিল দ্রুত জবাব দিল, ভাইজান, ভাবিজানের কক্ষে গিয়েছিলাম। আজ নাকি তার শরীরটা ভালো লাগছে না, তাই নিচে নামিয়ে এখনো শুয়ে আছে কক্ষে। আরুষের কপালে চিন্তা ভাঁজ দৃশ্যমান হলো। আরুষ চোখে দেখল বাড়ির বড়দের অধিকার তো রাজভারী কণ্ঠস্বর ভাসমান হলো কক্ষ জুড়ে। মানুষের বৈশিষ্ট্যময়ের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য মনস্বাস্থ্য। আশা করি সেটা আপনারা খুইয়ে বসবেন না। মুখ কথাতে সম্মতি টেনে হনহনিয়ে ওখান থেকে প্রাপ্তসার হলো অরুষ। প্রত্যেক হতবাক হয়ে ওর চলে যাওয়াটা দেখল। আরুষ কথাটা কোনো দিন থেকে বলেছে বিশুক্ষণ। মস্তিষ্কের সকলে বুঝল। এত কিছু পরেও ওই মেয়ের নাম ছেলেটা কেন জবে সবসময়? আরুষের মুখ গুঞ্জরিকার নাম শুনতেই শ্রন্দার মনটা তীব্রতায় ছেয়ে গেছে। মুখটা কালো করে বসে আছে। গতকাল থেকে কেমন হিংসে হচ্ছে গুঞ্জিরাকে। বারবার দাদি বলার কথাগুলো স্মরণ হচ্ছে। এখানে এসে নিজের সব অধিকার পেলেও সবচেয়ে বড় অধিকার স্বামীর অধিকারটা পাচ্ছে না। এর কারণ কেবল গুঞ্জিরেখা। কিন্তু প্রাণপ্রিয় সখীকে তো কখনো নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনি। শ্রন্দা ভাগ্যে এই কথায় এনে দাঁড়ায় করিয়ে দিল। এতটা নির্ভুমন মানসিকতা কিভাবে দেখাবে নিজের সখীকে? অথচ স্বামীর অধিকার তো ওর চাই। আর সে চোখ প্রস্ফুটিত কুঞ্জিরিকার জন্য যত্ন ভালোবাসা আর দেখতে পাচ্ছে না শ্রন্দা। ওকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এই কয়েকদিনে তো হাঁপিয়ে গেল, বাকি জীবন তো এখনো পড়ে আছে। কিভাবে কি করবে, এই দীর্ঘ পথ কিভাবে পাড়ি দেবে? তবে কি লোভ সব শেষ করে দিল? শ্রন্দা আলগুস্তে আখি জোড়া বুঝে নিল। মানসপতে ভাষণ অতি সাধারণ নিষ্পাপ একটা মুখ, যাকে ওই এক ছোট্ট জীবনে সবসাথে বাজেভাবে ঠকিয়েছে। কানে বাজল পুরুষনালীর সুমুষ্টি কণ্ঠের আড়াল একটা শব্দ, আমার চন্দ্রাবতী। গুঞ্জিরিকা নিষ্কঙ্কে অবস্থান হয়েছে। পালঙ্কের একপাশে সরো হয়ে শুয়ে আছে। শরীরের উপর কাঁথা মেলে দেওয়া। মেয়েদের প্রকৃতি সম্মানটা হয়েছে। আজ সকাল থেকে পেটের যন্ত্রণায় নিজেকে বিছানায় বন্দি করে রেখেছে। অথচ একটা মানুষ নেই যে একটু সঙ্গে দেবে। অসহায়হীন যন্ত্রণা সহ শরীরের বিষয় ব্যথা জ্বর আসার উত্তন্ত গুঞ্জিরার বন্ধ নেত্র পল্লব ঘেঁষে পানি গড়িয়ে পড়ল। মানসপটে ভাষণ সুখকর অতীত। গুঞ্জিরিকার বিয়ে তখন 4 মাস। রোজ চত্রের মাতৃতীব্র যন্ত্রণায় ছটফট করছে মেয়েটা। তবু লজ্জায় কাউকে কিছু বলার সাহস পাচ্ছে না। বিয়ের এতগুলো দিনও কারোর সাথে আহামরি সংঘাত গড়ে ওঠেনি গুঞ্জরিকা। কারণ একটা ও গরিব ঘরের কন্যা। তবে স্বামী নামক
মানুষটাকে বড় ভাগ্য করে পেয়েছিল। তখন এটা ভাবতে গুঞ্জরিকা ওই যন্ত্রণাকে সঙ্গে করে রান্না সহ বাড়ির সকল কাজ করেছিলেন। আরও ছিল ব্যবসায়ীর কাজে নগরের। ওই দিন সন্ধ্যা নাগাদ বাসায় ফেরার কথা ছিল। চিঠিতে সেটাই জানিয়েছিল। নিজের প্রতি অবহেলা, বিকেল নাগ, কঠিন জ্বরে তোপে পড়ল মেয়েটা। তবুও রক্ষা পেল না পরিবারের সদস্য কুটিঘুটি থেকে। দাঁতে দাঁত চেপে সব সয়ে নিল। বিপরীতে একটা শব্দ উচ্চারণ দুঃখসহায়ক দেখল না। কেবল দরজার খিল লাগিয়ে বিছানায় মরাতে মতো পড়ে রইল। ওরসে ফিরতে রাত হয়েছিল। ফিরি গুঞ্জিরাকে ওই অবস্থায় দেখে সে কি এলাহি কাণ্ড বাঁধিয়েছিল। এক কাপুরে কবিরাজের কাছে ছুটেছিল। না খেয়ে সারা রাত গুঞ্জিরিকার সেবা করেছিল। মেয়েটাকে বুক আঁকড়ে বাচ্চার মতো চোখের পানি ফেলেছিল। তার কাছে সম্পূর্ণ পৃথিবী বিপরীত ছিল গুঞ্জিরিকা। ছেলেটাকে সত্য বলার সাহস হয়নি গুঞ্জিরিকা। উনিয়ে বিনে মিথ্যা আশ্রয় নিয়েছিল। ওই মানুষটার ছায়া বেঁচে থাকার স্বপ্ন বুনেছিল। তাই তো কখনো এই নকম থেকে মুক্তির কথা কল্পনাতেও আনেনি। অথচ আজ সব স্বপ্ন কাঠায় নেয় বুক বিচ্ছে। মানুষ ভালোবাসার কাঙ্গাল হলে বুঝি এভাবেই প্রিয়জনের আঘাত ধুকে ধুকে মরতে হয়। আকাশ কুসুম ভাবনার মাঝে দরজা খোলার শব্দে নেত্র যুগল মিলল। পিট পিট তাকালো গুঞ্জিরেখার দিকে। চোখে পর্দায় পরিচিত একটা মুখ ভাসল। দুয়ারের ওপাশে আরুষ দাঁড়িয়ে আছে। গুঞ্জিরিকা রক্তভা ফুলো নির্দ্র আখিজোড়া দেখতে আরুষের বুকটা যাতনায় পিষ্টি হলো। অথচ অবাক হলো পরিপাটি গুঞ্জরাকে দেখে। বাসন্তী রঙের সুন্দর একটা শাড়ি আঁচল পালক থেকে ঝুলে মেঝেতে ছড়িয়ে আছে। গুঞ্জিরিকা হেসে জিজ্ঞাসা করল, হঠাৎ এইখানে যে সে বাবু, কেন আসতে পারি না? গম্ভীর অথচ শান্ত গলায় স্মরণ আরুষের না, অন্তত আমার অনুমতি ব্যতীত নয়। আরুষের ঠোঁট দুটো কিঞ্চিৎ প্রবালিত হলো। মুচকি হাসল। গুঞ্জিরিকার ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যেও নিজেদের সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করার ক্ষমতা রাখেন। গুঞ্জিরিকা তক্ষুনি উঠে বসলেন। অরসের মুখ নিঃসন্দ এমন কথাতে অসুস্থ শরীর নিয়ে মৃত শব্দে হেসে ফেললেন। আমি আঘাতপ্রাপ্ত অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে যাওয়া নারী, নিজের ধ্বংসের শেষ প্রান্ত দাঁড়িয়ে আপনার মতো কাপুরুষকে ধ্বংস করতে পারি। কাপুরুষ শব্দটা আরসের বড্ড অসম্মান লাগল। উঁচু কণ্ঠে এক প্রকাশ ধমকে উঠল, মুখ সামলিয়ে কথা বলো গুঞ্জার। নরম আছে বলে কথা সরে বসো না। গুঞ্জিরিকা ভরকাল না, কেবল ওষ্ঠজোড়া উকি দিল তাচ্ছিল্যের হাসি। নিষ্পুপ নরম কণ্ঠে বলল, এই যে আপনি আর আমার নেই, এই শোক সমুদ্রের গভীরতার মতো বিশাল শেখ বাবু। কথাটা থমকে দিল। আরুষের হৃৎপন্দ অবিশ্বাস্য নেত্র চেয়ে রইল অধরের কান্ত আনবে। জীবনের এই প্রথমবারের মতো ভাগ্যের কাছে, পরিস্থিতির কাছে
নিজেকে বড্ড অসহায় অনুভব করলো আরুষ। নিজের ভালোবাসা থেকে এতটা দূরত্ব তো কখনো চায়নি সে।